আজকে জটিল সংখ্যা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো আজকে হচ্ছে পার্ট 5 ভিডিও। আজকেই পার্টটা কিন্তু শেষ। আজকে আমরা কি করব? বিভিন্ন টাইপ কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করব যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। তো কি বলছে দেখো 1 নম্বর কোশ্চেনটা যে n এর কোন ধনাত্মক এবং সর্বনিম্ন মানের জন্য 1 প্লাস i বাই হচ্ছে 1 প্লাস i হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 হবে। এ নাম্বার অপশনে বলছে 2, বি নাম্বার অপশনে 6, সি নাম্বারে 4 আর ডি নাম্বারে 8। তাহলে বলছে n এর মানটা নির্ণয় করতে এবং সেটা ধনাত্মক কিন্তু হবে কি সর্বনিম্ন। তো দেখো সলিউশনটা। প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত 1 প্লাস আয়োটা আমি i বলছি এটা 1 মাইনাস i হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1। তো আমরা কি করব? এই যে নিচের অনুবন্ধী দিয়ে উপর নিচ আমরা গুণ করব নিচের অনুবন্ধীটা দিয়ে। তো নিচের অনুবন্ধী যদি আমি লিখি এখানে 1 মাইনাস i, তাহলে এর অনুবন্ধী কি হবে? 1 প্লাস i আয়োটা। তাহলে এই 1 প্লাস আয়োটা কিন্তু উপরে লিখতে হবে। তাহলে 1 প্লাস আয়োটা একটা ছিলই, তার সাথে আবার আরেকটা 1 প্লাস আয়োটা গুণ আকারে থাকবে। এর হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এইবার দেখো নিচে কোন ফর্মুলা গেল? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে a স্কোয়ার, তার 1 স্কোয়ার হয়ে যাবে 1 আর মাইনাস আই স্কোয়ার হয়ে যাবে মাইনাস 1। সেই জন্য আমি এখানে ডাইরেক্ট আমি কত লিখবো? প্লাস 1। ঠিক আছে, যেহেতু আই স্কোয়ার মানে কত? আই স্কোয়ার মানে মাইনাস 1, তো ফর্মুলায় মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে গেল প্লাস 1। তো উপরে আবার ফর্মুলা গেল হচ্ছে 1 প্লাস আয়োটা, মানে এটা কয়বার আছে? দুইবার, সেই জন্য আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম। হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এরপর দেখো এইখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙাবো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যদি ভাঙাই তাহলে এটা কি হবে? a স্কোয়ার বলতে 1 প্লাস 2ab মানে 2i প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে আই স্কোয়ার বাই 1 যোগ করলে 2 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই যে আই স্কোয়ার মানে কত? আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1 বাই হচ্ছে 2 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এই যে মাইনাস 1 প্লাস 1 কাটলো, 2 কাটলো, তাহলে এখানে কি পড়ে থাকবে? শুধু আই টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমাদের একটা কিন্তু সূচকের কনসেপ্ট কিন্তু কাজে লাগাতে হবে। তো আমাদের টার্গেট হবে n এর ভ্যালুটা কিন্তু নির্ণয় করা। তো সূচকে আমরা শিখছিলাম কি যে x টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n যদি হয় তাহলে ইমপ্লাইজ করবে কি, যদি নিধান সেম হয় সূচকগুলো আলাদা হয় তাহলে এরা দুইটা সমান হবে তখনই যদি সূচকগুলো সমান হয়, তার মানে m আর n সমান হয়। এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগাতে হবে। ঠিক আছে, তো যে করে হোক আইটাকে ওয়ানটাকে আমার আই বানাতে হবে। ওয়ানটাকে আমাদের আই বানাতে হবে। এর জন্য আই এর কনসেপ্ট বা আয়োটার কনসেপ্ট যেতে হবে। আই মানে কি? রুট ওভার মাইনাস 1, তার মানে আই স্কোয়ার হয়ে যাবে মাইনাস 1। তাহলে আই টু দি পাওয়ার 4 মানে কত বলতো? মাইনাস 1 ইন্টু মাইনাস 1, তার মানে হয়ে যাবে আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1। আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1। তো আমি এখানে আই টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু আই টু দি পাওয়ার 4 লিখতে পারি। আই টু দি পাওয়ার 4 লিখতে পারি। আবার আমি যদি এখানে আই টু দি পাওয়ার 8 বের করি, দেখো আই টু দি পাওয়ার 8, তাহলে আই টু দি পাওয়ার 8 যদি আমি বের করি আমি লিখতে পারি আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4। তাহলে এই দুইটা যোগ করলে 8 হবে, উপরে দুইটা সূচক দুইটা যোগ করলে বা পাওয়ার দুইটা যোগ করলে 8 হবে। তাহলে আই টু দি পাওয়ার 4 মানে যদি 1 হয় তাহলে এটা 1 ইন্টু 1, তার মানে আই টু দি পাওয়ার 8 এর ভ্যালুটাও কিন্তু 1। আই টু দি পাওয়ার 8 এর ভ্যালুটাও হচ্ছে 1। ঠিক আছে, আই টু দি পাওয়ার যদি তুমি 12 নাও সেটাও কিন্তু 1। এবার প্রশ্ন হলো আমি নেব কোনটা? ঠিক আছে, আমি নেব কোনটা? দেখো এক এক করে আমি যদি এই দুইটাকে তুলি, মানে 1 এর জায়গায় আই টু দি পাওয়ার 4 লিখি, এই দুইটা আমি সাইড করে দিচ্ছি। আই টু দি পাওয়ার 4 লিখি, তাহলে এই যে সূত্র অনুসারে n এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 4। n এর ভ্যালু হয়ে যাচ্ছে 4। আবার আমি এরকমটা যদি লিখি আই টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1, মানে তো আবার লেখা যায় আই টু দি পাওয়ার 8। তো এখানে n এর ভ্যালু কত বের হবে? 8। আবার আমি এরকমও লিখতে পারি আই টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু আই টু দি পাওয়ার 12। সেক্ষেত্রে আবার n এখানে কত? 12। তাহলে n এর ভ্যালু একবার পাচ্ছি 4, একবার পাচ্ছি 8, একবার পাচ্ছি হচ্ছে 12। তাহলে আমি নেব কোনটা? n এর ভ্যালু। n এর ভ্যালু বলছে ধনাত্মক এবং সবথেকে ছোট যেটা হবে সেটা কিন্তু নিতে হবে। তার মানে n এর ভ্যালু আমরা কোনটা নেব? n এর ভ্যালু কিন্তু 4 নেব। এইটা কিন্তু নেব না। তাহলে আমি 1 কোনটা লিখব? 1 আমি কিন্তু i টু দি পাওয়ার 4 লিখব। ঠিক আছে? i টু দি পাওয়ার 4 লিখব। এই দুইটা কিন্তু লিখব না। তাহলে আমাদের কাজ হবে এই যে আমি এখানে গোল করে দিচ্ছি, এইটা কিন্তু না লেখা। তার মানে 1 ইজ ইকুয়াল টু পরের লাইন i টু দি পাওয়ার 4, তার পরের লাইন n ইজ ইকুয়াল টু হচ্ছে 4। ঠিক আছে? তাহলে n এর সর্বনিম্ন মানটা সেটা হলো 4 এবং সি নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট। ঠিক আছে? এরপর দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? যদি z ইজ ইকুয়াল টু x মাইনাস iy এবং z টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু p প্লাস iq হয়, তবে x বাই p প্লাস y বাই q বাই হচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার এর মান কত হবে? a b c d অপশনগুলো দেওয়া আছে দেখো, 2 1 1 আর হচ্ছে -2। তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে সেটা তোমার নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে দেখো এই যে z টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু p প্লাস q, এটা নিয়ে কিন্তু কাজ করব। ঠিক আছে? তো সলিউশনটা ভালো মতো বুঝবি। তাহলে দেখো z টু দি পাওয়ার 1/3 এটা হচ্ছে প্রদত্ত ইজ ইকুয়াল টু পি প্লাস আই কিউ। তো আমি কি করব? উভয় দিকে ঘন করব। ঘন মানে পাওয়ারে আমি কত দিয়ে গুণ করব? পাওয়ারে হচ্ছে 3 দিয়ে গুণ করব। 3, তাহলে পি প্লাস আই কিউ হোল টু দি পাওয়ার 3। তাহলে এই যে 3 দিয়ে কেন গুণ করলাম? 1/3 আর এই 3 কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে শুধু জেড। আর এইদিকে কোন ফর্মুলা ইউজ হবে? এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। ঠিক আছে, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। তাহলে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করো, প্লাস বি কিউব। তাহলে এখানে এ বলতে পি আর বি বলতে আই কিউ। তাহলে ফর্মুলা যদি ইউজ করি তাহলে প্রথমে হয়ে যাবে পি কিউ প্লাস 3 স্কোয়ার বলতে পি স্কোয়ার, এই বি বলতে আই কিউ প্লাস 3 এ বলতে পি, বি স্কোয়ার বলতে হচ্ছে আই কিউ তার হোল স্কোয়ার প্লাস আই কিউ তার হোল কিউ। ঠিক আছে, তো এইদিকে একটু সাজাই। পি কিউ এখানে দেখো 3 পি স্কোয়ার কিউ, আই তো আই এ থাকবে, প্লাস 3 পি আই স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আই টু দি পাওয়ার 3 কিউ টু দি পাওয়ার 3। আমরা কি করবো? আই এর বিভিন্ন মানগুলো এখানে বসাবো। আই এর বিভিন্ন মান মানে আই মানে রুট ওভার -1, উভয় দিকে বর্গ করে দিলে আই স্কোয়ার বের হবে -1। আই টু দি পাওয়ার 3, দেখো আই টু দি পাওয়ার 3 এর ভ্যালুটা বের করবো কি করে? আই ইন্টু আই স্কোয়ার। আই আই স্কোয়ারের ভ্যালু -1, তার মানে আই টু দি পাওয়ার 3 মানে হচ্ছে মাইনাস আই। এবার এখানে বসাবো হলো পি কিউ প্লাস 3 পি স্কোয়ার কিউ আই
আই স্কোয়ার ভ্যালু কত? আই স্কোয়ার ভ্যালু হচ্ছে মাইনাস আই, সরি মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান এখানে যদি বসাই তাহলে মাইনাস আর প্লাস মাইনাস হয়ে যাবে, থ্রি পি কিউ স্কোয়ার। আর এখানে আই টু দি পাওয়ার থ্রি, আই টু দি পাওয়ার থ্রি মানে লেখা যায় হচ্ছে মাইনাস আই। হ্যাঁ, মাইনাস আই এখানে বসাই তাহলে মাইনাস আই কিউ এর পাওয়ার কত দেবো? থ্রি। তো আমি কি করবো, এই দুইটা যেটা আই ছাড়া আছে, দেখো আই এখানে আছে আর এখানে আছে, তো আই ছাড়া কি কি আছে এখানে? পি কিউ মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার, এটা একসাথে করলাম। আর এখানে না মাইনাস আই কমন নিলাম, মাইনাস আই কমন নিলাম, তাহলে মাইনাস আই যদি কমন নিই এইটা প্রথমে লিখবো, তাহলে কিউ কিউ কিউ, হ্যাঁ কিউ এর পাওয়ার থ্রি মাইনাস, মাইনাস হয়ে যাবে, মাইনাস কমন নিলাম, মাইনাস হয়ে গেলে এইখানে পড়ে থাকবে হচ্ছে থ্রি পি স্কোয়ার কিউ, এটা পড়ে থাকলো। কেন আমি এরকম করে লিখলাম, কারণ জেড মানে দেখো প্রদত্ত দেওয়া আছে এখানে, জেড মানে দেওয়া আছে এক্স মাইনাস, এটা মানে তো জেড, আর জেড মানে এখানে দেওয়া আছে এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই। এরপর আমরা কি করবো, বাস্তব আর কাল্পনিক অংশ কিন্তু তুলনা করবো। বাস্তব ও কাল্পনিক, কাল্পনিক অংশ তুলনা করে পাই, তুলনা, তুলনা করে পাই। তুলনা করলে দেখো তাহলে এক্স কত পাবো, এক্স হচ্ছে পি কিউ মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার, ঠিক আছে। এই দুইটা থেকে কি কমন যায় দেখো, এক্স ইজ ইকুয়াল টু এই দুইটা থেকে কমন যায় পি, তাহলে এখানে পড়ে থাকবে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার। আর এখানে আমি লিখতে পারি পিটাকে যদি নিচে নিয়ে আসি, এক্স বাই পি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার, এইটা ঠিক আছে। এবং ওয়াই ইজ ইকুয়াল টু এখানে কি পাবো, কিউ কিউব মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ। তাহলে এই দুইটার থেকে আবার কমন কি নিব, কমন নিব কিউ, কিউ যদি নেই তাহলে কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি স্কোয়ার, তাহলে কিউটা কিন্তু নিচে নিয়ে যাবো, তাহলে ওয়াই বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি স্কোয়ার। এবার দেখো যে জিনিসটা তোমাকে বের করতে বলছে সেটা হলো এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ বাই হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। যে ভ্যালুটা বের করতে বলছে সেটা এখন লিখে নিই, তাহলে এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ বাই হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে দেখো এক্স বাই পি ভ্যালুটা বের করে রাখছে, এই যে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার। তারপর দেখো প্লাস ওয়াই বাই কিউ এর ভ্যালুটা কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি স্কোয়ার, আর নিচে যা আছে তাই লিখলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে কি পাবো, পি স্কোয়ার, আর এখানে দেখো মাইনাস থ্রি পি স্কোয়ার, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস টু পি স্কোয়ার, মাইনাস থ্রি কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তার মানে মাইনাস টু কিউ স্কোয়ার বাই হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই দুইটার থেকে কমন যায় হচ্ছে মাইনাস টু, পড়ে থাকবে এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার উপর নিচ কাটবে, তাহলে পড়ে থাকবে এখানে মাইনাস টু, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, ঠিক আছে। এরপর দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, আই টু দি পাওয়ার এন প্লাস আই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন প্লাস টু প্লাস আই টু দি পাওয়ার এন প্লাস থ্রি এর মান এ নাম্বার অপশনে ওয়ান, বি নাম্বার অপশনে মাইনাস ওয়ান, সি নাম্বারে ওয়ান আর ডি নাম্বারে হচ্ছে টু। তাহলে কোন অপশনটা হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো প্রদত্ত কি আছে সেটা আমরা লিখে নিব, ঠিক আছে। তো প্রদত্ত আই টু দি পাওয়ার এন প্লাস আই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এনটা কিন্তু এখানে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, আই টু দি পাওয়ার এন প্লাস টু, আই টু দি পাওয়ার এন প্লাস থ্রি। দেখো এখানে সূচকের একটা কনসেপ্ট কিন্তু আমরা ইউজ করবো। তো এখানে আই টু দি পাওয়ার এন যা আছে তাই লিখলাম, আই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটাকে আমি লিখতে পারি আই টু দি পাওয়ার এন ইন্টু আই টু দি পাওয়ার ওয়ান। তারপরেরটা লিখতে পারি আই টু দি পাওয়ার এন ইন্টু আই টু দি পাওয়ার টু। তারপরেরটা আমি লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে আই টু দি পাওয়ার এন ইন্টু আই টু দি পাওয়ার থ্রি, কারণ এক্স টু দি পাওয়ার এম প্লাস এন এটা লেখা যায় এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা ইউজ করবো। আচ্ছা, প্রত্যেকটা টার্ম থেকে কমন যায়, হ্যাঁ প্রত্যেকটা টার্ম থেকে কমন যায়, দেখো আই টু দি পাওয়ার এন পড়ে থাকবে এখানে ওয়ান প্লাস আই স্কোয়ার প্লাস আই টু দি পাওয়ার থ্রি, আই টু দি পাওয়ার থ্রি। একটু আগে তোমাদের আমি বলছিলাম যে আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, বসালাম আই টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে মাইনাস আই, ঠিক আছে। তাহলে এখানে এই যে আই আই কেটে যাবে, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাবে, তাহলে এখানে আই টু দি পাওয়ার এন ইন্টু এখানে থাকবে জিরো। এন এর ভ্যালু তুমি যাই বসাও না কেন, এন বলছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু আইটা কিন্তু বিলংস টু, মানে এন যদি স্বাভাবিক সংখ্যায় ছোট হাতের এন যদি স্বাভাবিক সংখ্যায় থাকে তার মানে এন এর ভ্যালুটা কি কি হবে, ওয়ান টু থ্রি ফোর এরকম কিন্তু হবে, ঠিক আছে। তো এন এর ভ্যালু তুমি ওয়ান নাও টু নাও থ্রি নাও যাই নাও না কেন জিরোর সাথে গুণ করে কত হবে, জিরো। তাহলে এখানে কোন অপশনটা হবে, আচ্ছা এখানে অপশনটা একটা ঠিক করতে হবে, ঠিক আছে। তাহলে একটা অপশন আমি দিয়ে দিলাম যে এটা হচ্ছে জিরো, তাহলে অপশন নাম্বার এটা হবে অ্যান্সার। দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলছে, যদি আই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান হয় তবে সামেশন, এটা মানে হচ্ছে সামেশন, এই সামেশনের কাজ কি তোমাকে বলছি, এন এর ভ্যালু 0 থেকে 225 আই টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু 0 হয়, সরি এটা 0 না, বলছে এইটার মান কত, এইটার মান কত, তবে বলছে সামেশন এন এন ইজ ইকুয়াল টু 0 টু 225 আই টু দি পাওয়ার এন এর মান কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। দেখো সামেশনের ব্যাপারটা আসি, ধরে নাও তোমাকে আমি বললাম যে সামেশন এটা মানে কি সামেশন, এই সামেশনের কাজ কি সেটা আমি বলছি। এন ইজ ইকুয়াল টু 0, যেহেতু এখানে 0 থেকে আছে 0 দিলাম, আর উপরে 225 এর জায়গায় আমি ধরে নাও এখানে 5 দিলাম, ঠিক আছে 5 দিলাম। আর এখানে আমি আই টু দি পাওয়ার এন দিলাম। এইটা মানে কি বলছে, এটা যদি আমি ভাঙাই এন এর ভ্যালু 0 1 2 3 4 কত দূর অবধি লিখবো, 5 অবধি লিখবো, তার মানে এটা ভেঙে ভেঙে কি হবে, আই টু দি পাওয়ার 0 প্লাস আই টু দি পাওয়ার 1 প্লাস আই টু দি পাওয়ার 2 প্লাস আই টু দি পাওয়ার 3 প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 5, এইখানে কিন্তু স্টপ করবো। সামেশন মানে একটা একটা করে লিখবো এবং কি যোগ যোগ করে আকারে লিখবো। এই যে সামেশন, এটা মানে সামেশন মানে যোগ, প্রথমে একটা ভ্যালু লিখবো, এন এর ভ্যালু একটা লিখবো, মানে কোনটা লিখবো, একদম নিচে যেটা আছে জিরো, জিরোর পরে কি হয় ওয়ান, ওয়ান, জিরোর পর ওয়ান, তারপরে টু, তারপরে থ্রি, তারপরে ফোর, তারপরে কিন্তু ফাইভ, এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে লাস্টে হবে। তার মানে এখানে এন এর ভ্যালু 0 থেকে 225 মানে কি, আই এর ভ্যালু আই টু দি পাওয়ার 0 আই টু দি পাওয়ার 1 এইভাবে চলতে চলতে কত দূর অবধি আমরা লিখবো 225। তো তারপর এইটা তোমাকে ভাঙায় বলছে কত হবে। যদি আমি এটা সলিউশন করি, আগে বড় মেথডে করি তারপর শর্টকাট বলে দিচ্ছি, আই টু দি পাওয়ার 0, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার ভ্যালু হয়ে যাবে 1, আই টু দি পাওয়ার 1 মানে আই,
ঠিক আছে? i স্কয়ার মানে -1, i টু দি পাওয়ার 3 মানে হচ্ছে -i, i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1, i টু দি পাওয়ার 5 মানে i। তার মানে এইখানে 1, 1, -1 কাটবে, +1, -1, +i কাটবে, এখানে পড়ে থাকবে হচ্ছে 1 + i। তাহলে এই যে সামেশনটা আমি ভাঙালাম সেটা হচ্ছে 1 + i। এইটা না হয় ছোট আছে। দেখো i টু দি পাওয়ার n, এখানে লাস্ট কত আছে 5। এইটা না হয় আমি ভাঙায় করলাম, i এর ভ্যালুগুলো বসাই। এইবার তো 225, তার মানে 225 যদি আমি লিখি এতবার তাহলে তো অনেক বড় হবে। সেইজন্য এই অঙ্কটা শর্ট মেথড, হ্যাঁ? শর্ট মেথড এই সময় আমি লিখলাম। শর্ট মেথড বলছে n = 0, উপরে যদি 5 থাকে, এটা যদি i টু দি পাওয়ার n থাকে, তাহলে এটাকে ভাঙায় এরকম করে লিখতে বলছে যে i টু দি পাওয়ার 0 লেখো প্লাস i টু দি পাওয়ার, প্রথমে এই যে n এর ভ্যালু 0 লেখো। কোথায়? i টু দি পাওয়ার n এর এইখানে প্লাস দাও, একদম লাস্টের ভ্যালুটা লেখো i টু দি পাওয়ার 5। ঠিক আছে? i টু দি পাওয়ার 5 শর্টকাট কিন্তু এটা। ঠিক আছে? দেখো একই ভ্যালু কিন্তু বেরোবে। এই যে i টু দি পাওয়ার 5, এখানে না হয় তুমি ডাইরেক্ট ভ্যালুটা বসাতে পারো, কিন্তু শর্টকাট মেথড হচ্ছে এই যে উপরে যে 5 আছে না, সেই 5 টা 4 দিয়ে ভাগ করো। 5 টাকে 4 দিয়ে ভাগ করো। যে সংখ্যাটা এখানে থাকবে মানে লাস্টের এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করলে ভাগফল হয়ে যাবে 1। তাহলে এইখানে 4 কে 4 ভাগশেষ হয়ে যাবে 1। ঠিক আছে? তাহলে 5 আমি কিভাবে লিখতে পেলাম? 5 আমি দেখো 4 আর 1 এর গুণফল যোগ কিন্তু 1 দিয়ে লিখতে পারছি। 4 আর 1 এর গুণফল যোগ হচ্ছে 1, মানে ভাগশেষটা লাস্টে। এই ২ টা গুণ যোগ হচ্ছে ভাগশেষ। এই ২ টা যোগ করো, দেখো 5 আসবে। তার মানে এইটাকে i টু দি পাওয়ার 0 মানে 1, i টু দি পাওয়ার 5 কে তুমি এরকম করে কায়দা করে লিখবে। এই ২ টার গুণফল, এই ২ টার গুণফল মানে 4 আর 1 এর গুণফল প্লাস 1 উপরে কিন্তু হবে। প্লাস 1 উপরে। তা 5 টাকে আমি লিখলাম 4 × 1 প্লাস হচ্ছে 1। এইখানে সূচকেরটা ইউজ করবে। সূচক 1 প্লাস i টু দি পাওয়ার 4 × 1 প্লাস i টু দি পাওয়ার i টু দি পাওয়ার 1। আরেকবার লিখি এই লাইনটা। 1 প্লাস i টু দি পাওয়ার 4 × 1 i টু দি পাওয়ার 1। ঠিক আছে? i টু দি পাওয়ার 1। এইভাবে লিখবো। তাহলে দেখো আগের লাইনটাই পাবো কিন্তু সূচক ইউজ করলে। ঠিক আছে? তাহলে এখানে 1 প্লাস, এইখানে আমি লিখতে পারি i টু দি পাওয়ার 4, আর এখানে 4 এর সাথে যেটা গুণ আছে না সেটা আমি পাওয়ারের উপরে লিখবো। i টু দি পাওয়ার 1 মানে এখানে কি i। কেন আমি i টু দি পাওয়ার 4 বানালাম? কারণ তুমি জানো i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1। তাহলে 1 প্লাস 1 এর পাওয়ার, এখানে কত আছে 1 ইনটু কত i। তাহলে 1 এর পাওয়ার 1 মানে 1 এর সাথে i গুণ করলে সেটা কত হয়? i হবে। ঠিক আছে? তার মানে অ্যান্সারটা দেখো 1 প্লাস i থাকবে। সেই কারণে একই রকম কিন্তু এটা করব। তাহলে এখানে বা সলিউশনটা যদি করো তাহলে এখানে সামেশন n = 0, উপরে হচ্ছে 225 i টু দি পাওয়ার n। কি বললাম? যে i টু দি পাওয়ার 0 লেখো, মানে n এর ভ্যালু এই যে প্রথমে এটা লেখো। ঠিক আছে? প্লাস i টু দি পাওয়ার লাস্টে যেটা থাকবে সেটা লেখো। তার মানে 225। যেমন এখানে এই যে এই কনসেপ্ট i টু দি পাওয়ার 0 প্লাস i টু দি পাওয়ার, এইখানে যেটা থাকবে সেটা লিখো। এরপরে কাজ কি? এই যে 5 টা এখানে ছিল, কত দিয়ে ভাগ করছি? 4 দিয়ে। তাহলে 225 কে তুমি 4 দিয়ে ভাগ করবা। 225 কে 4 দিয়ে ভাগ করবা। তাহলে ভাগ করলে দেখো এখানে কতবার নেব? প্রথমে হচ্ছে আমাদের নিতে হবে ৫ বার। ৪ ৫ 20। ঠিক আছে? আর এখানে 25, তাহলে আরো ভাগ যাবে। ৪ 6 24। তাহলে ভাগশেষ কত পড়ে থাকলো? ১। তার মানে ২২৫, এই সংখ্যাটা আমি কি লিখতে পারি? ৪ গুণন ৫৬, ৪ গুণন ৫৬ যোগ কিন্তু ১। ৪ গুণন ৫৬ যোগ কিন্তু ১। তাহলে i টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস i টু দি পাওয়ার ২২৫ কে কিভাবে লিখবো? ৪ গুণন, এটা কিন্তু গুণন ৫৬ যোগ হচ্ছে ১। তাহলে 1 প্লাস i টু দি পাওয়ার, এটাকে তুমি m ভাবো, এটাকে তুমি n ভাবো। 4 ইনটু 5 টু ৫৬ ইনটু i টু দি পাওয়ার 1। তাহলে এই যে সূচক এখানে ইউজ করো, সূচক করলে কিন্তু উপরেরটা কিন্তু পাবা। ঠিক আছে? এখানে আবার আরেকটা ফর্মুলা জানি, x এর পাওয়ার যদি m হয়, তার পাওয়ার যদি n হয়, তাহলে x টু দি পাওয়ার হয়ে যাবে m আর n। এখানেও এই কনসেপ্টটা এখানে ইউজ করব। তাহলে 1 প্লাস i টু দি পাওয়ার 4, তার পাওয়ারে আমি লিখব হচ্ছে 56 ইনটু i টু দি পাওয়ার 1 মানে i টু দি পাওয়ার 4 মানে কত? 1। তাহলে i টু দি পাওয়ার 4 যদি 1 হয়, 1 এর পাওয়ার 56 মানে সেটা কত? 56 হবে। সরি 1 হবে। i টু দি পাওয়ার 56, এটা হচ্ছে i এর পাওয়ার তুমি যাই নাও সেটা কত হয়ে যাবে? ভুল বললাম। 1 এর পাওয়ার 56 মানে সেটা 1, 1 এর সাথে i গুণ করলে i হয়ে যাবে, তার মানে 1 প্লাস i। এটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে? 1 প্লাস i। তার মানে কোন অপশনটা হয়ে যাবে? বি নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট। আমাদের 4 দিয়ে ভাগ করার উদ্দেশ্য হলো কারণ i টু দি পাওয়ার 4 মানে কিন্তু আমরা 1 জানি। সেজন্য কিন্তু এটা 4 দিয়ে ভাগ করব। দেখো ৫ নম্বর কোশ্চেনটা কি বলছে? যদি 1 মাইনাস i আলফা বাই হচ্ছে 1 প্লাস i আলফা ইজ ইকুয়াল টু a প্লাস ib হয়, তবে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত? a b c d অপশনগুলো কিন্তু দেওয়া আছে। তো এখানে যে জটিল সংখ্যাটা আছে সেটা হচ্ছে প্রদত্ত a প্লাস ib, a প্লাস ib ইজ ইকুয়াল টু 1 মাইনাস i আলফা বাই হচ্ছে 1 প্লাস i আলফা। দেখো এ, বি তুমি সেপারেট করেও করতে পারো। মানে নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ-টুন করে করতে পারো, অথবা আরেকটা শর্টকাট মেথড আমি বলে দিই। এটার অনুবন্ধী যদি লিখি a মাইনাস ib, অনুবন্ধী। তাহলে এটা হলো ১ নং। এটা তারপরে আমি এটার অনুবন্ধী করছি। অনুবন্ধী করলে দেখো a প্লাস ib এর অনুবন্ধী হচ্ছে a মাইনাস ib। তার মানে যেখানে আয়োটার সামনে চিহ্ন আছে সেখানে তোমার জাস্ট চিহ্ন পরিবর্তন হবে। তার মানে এখানে কি হবে? উপরটা হয়ে যাবে 1 প্লাস i আলফা আর নিচেরটা হয়ে যাবে 1 মাইনাস i আলফা। একবারে অনুবন্ধী করলাম। ১ নংটার অনুবন্ধী করলাম। এরপর কি করব? ১ নং গুণন ২ নং করব। ১ নং গুণন ২ নং করে। এটা কিন্তু শর্টকাট। ঠিক আছে? তাহলে a প্লাস ib গুণন বাঁদিকের গুলো বাঁদিকে গুণ a মাইনাস ib। তাহলে এইখানেও তাই ডান দিকে কি আছে? প্রথমে ১ নং এর 1 প্লাস i আলফা বাই হচ্ছে 1 প্লাস i আলফা। এটা হচ্ছে ডান দিকের ১ নং। আর ২ নং এর দেখো ডান দিকে কি আছে? 1 প্লাস i আলফা বাই হচ্ছে 1 মাইনাস i আলফা। তাহলে এটা কাটবে, এটা কাটবে। আর এইখানে দেখো কোন ফর্মুলা ইউজ হচ্ছে? a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে ib তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, কাটাকুটি করে এখানে থাকবে হচ্ছে 1। তাহলে এখানে a স্কয়ার মাইনাস i স্কয়ার b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে i স্কয়ার মানে -1, মাইনাস এ প্লাস, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাবে 1। তাহলে কোন অপশনটা হবে? এ নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট। এরপর তোমরা কিন্তু ৩৪৬ পেজ বের করবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেখবে কোশ্চেনগুলো আছে। এটা আমি আগের পার্টে অনেকগুলো অঙ্ক তোমাদের বলে দিয়েছিলাম। তো এখানে দেখো ৯ নম্বর অঙ্কটা আগের পার্টে আমি করি নাই। আজকে হচ্ছে ৯ নম্বর অঙ্কটা করব। ১০ ১১ ১৩ ১৪ নম্বর হয়ে গেছে আর ১৫ নম্বরটা।
তো 9 নাম্বারটা কি বলছে যে √3 - i বাই হচ্ছে 1 + √3i এর মডিউলাস অ্যামপ্লিটিউড আকার হলো। তার মানে এটা একটা জটিল সংখ্যা। কি তোমার বের করতে বলছে? মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। তাহলে কোন একটা জটিল সংখ্যার মডিউলাস অ্যামপ্লিটিউড আকারটা তোমার নির্ণয় করতে বলছে। তো তোমাদের আমি বলছিলাম তাহলে এখানে কোশ্চেনটা হচ্ছে এখানে 9 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে 346 ঠিক আছে? তো তোমাদের বলছিলাম যে কোনো একটা জটিল সংখ্যা সেটা হচ্ছে z তার আকারটা যদি x + iy হয় তাহলে তার মডুলাস অ্যামপ্লিটিউড আকার তার মানে z টা আমি লিখতে পারি কি mod z cos থিটা প্লাস i sin থিটা। এইটা হলো কোনো একটা জটিল সংখ্যার মডুলাস অ্যামপ্লিটিউড আকার। তাহলে mod z টা কোথায় পাবো? যদি আমি z টাকে x + iy আকারে নিয়ে আসতে পারি তাহলে এখান থেকে আমি mod z পাবো। তাহলে mod z এখানে কিভাবে নির্ণয় করব? x² + y²। তাহলে এখান থেকে mod z পাবো আর এখানে আমার একটা লাগবে থিটা। থিটাটা আমি বলছিলাম যে x আর y বিন্দুটা কোন পাদে আছে সেই পাদের উপর নির্ভর করে থিটাটা বের হবে। ধরে নাও প্রথম পাদে আছে তাহলে থিটাটা আমরা কিভাবে নির্ণয় করব? tan ইনভার্স mod y/x। তাহলে থিটা আর জেড নির্ণয় করার কিন্তু এটাই হলো পদ্ধতি। তাহলে তোমাকে যে করে হোক জটিল সংখ্যাকে z = x + iy আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে যে জটিল সংখ্যাটা আছে সেটা হলো √3 - i বাই হচ্ছে 1 - √3i। তাহলে এটা কি এই x + iy আকারে আছে? নেই। সেজন্য আমরা এটাকে x + iy আকারে সাজাবো। তাহলে আমরা কি করব? এটাকে আমরা z ধরে নিই, হ্যাঁ? z আমরা ধরে নিই। এইটাকে z টাকে আমরা কি আকারে সাজাবো? x + iy আকারে সাজাবো। তো নিচের টার্মটা আমাদের রাখা যাবে না। যদি নিচের টার্মটা না থাকতো তাহলে তো ডাইরেক্ট z টা x + iy আকারে থাকতো। সেজন্য নিচের টার্মটা তোলার জন্য কিন্তু আমরা এইটার অনুবন্ধী দিয়ে উপর নিচ কিন্তু গুণ করব। তাহলে √3 - i উপর নিচ যদি গুণ করি তাহলে 1 + √3i দিয়ে উপর নিচ কিন্তু গুণ করব। তাহলে 1 - √3i 1 + √3i। তো নিচেরটা দেখতেই পাচ্ছ a - b * a + b ফর্মুলা কিন্তু ইউজ হবে। তাহলে 1 স্কয়ার 1 √3 √3 3 এইখানে কিন্তু প্লাস হবে কারণ i স্কয়ার মানে -1 মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। তো এই √3 দিয়ে এটা প্রথমে গুণ করি √3 এর সাথে 1 গুণ করলে √3 তাহলে 3 √3 √3 প্লাস 3i হয়ে যাবে, ঠিক আছে? আর এই মাইনাস i এর সাথে 1 গুণ করলে -i i স্কয়ার মানে -1 মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস √3। তাহলে এখানে কয়টা √3 আছে? এখানে কিন্তু 2টা √3 আছে। তাহলে 2 √3 প্লাস এখানে 3i থেকে i বাদ তার মানে 2i নিচে হচ্ছে 4। এবার এটাকে একটু সেপারেট করে আলাদা করে দিই। তাহলে 2/√3 বাই হচ্ছে 4 প্লাস i, হ্যাঁ? i টা আমি আগে লিখলাম 2/4 2/4। তো দেখো এখানে এই 2 এর সাথে 4 কাটবে এখানে 2 তার মানে √3 বাই এখানে 2 থাকলো প্লাস i এটা 2 দিয়ে কাটবে 2 দুগুণে 4 তার মানে হচ্ছে এখানে হাফ। তাহলে z = √3/2 প্লাস i 1/2 তার মানে এইটা যে আকারটা দাঁড়ালো দেখো x প্লাস iy, ঠিক আছে? x প্লাস iy এখান থেকে আমাদের কিন্তু mod z বের করব। তাহলে mod z টা আমাদের কি হয় √x² + y²। x বলতে এই যে √3/2 তার স্কয়ার করলে √3 স্কয়ার করলে 3 আর 2 স্কয়ার করলে কিন্তু 4 প্লাস y স্কয়ার বলতে 1/2 তার স্কয়ার তাহলে 1/4, ঠিক আছে? mod z আমরা কিন্তু বের করছি। তাহলে এখানে লসাগু হয়ে যাবে 4 3 আর 1 যোগ করলে হয়ে যাবে 4 4/4 এক হবে তাহলে √1 মানে হচ্ছে কত হয়ে যাবে 1। তাহলে mod z এর ভ্যালুটা কিন্তু 1। এবার আমার থিটাটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? থিটাটা আমরা কি যে x আর y বিন্দুটা দেখতে হবে যে কোন পাদে আছে। এখানে দেখতেই পাচ্ছ তাহলে এখানে x কত? x বলতে এখানে √3/2 আর y বলতে কিন্তু এখানে 1/2 তাহলে x আর y দুইটাই কিন্তু পজিটিভ ভ্যালু আর দুইটাই পজিটিভ ভ্যালু হলে কোন পাদে থাকবে? তার মানে প্রথম পাদে থাকবে x আর y। তাহলে √3/2 হচ্ছে 1/2 এই যে বিন্দুটি প্রথম পাদে অবস্থিত, ঠিক আছে? প্রথম পাদে অবস্থিত। তাহলে প্রথম পাদে যদি অবস্থিত থাকে তাহলে থিটাটা বা আর্গুমেন্ট অফ z টা আমরা কিভাবে নির্ণয় করব? tan ইনভার্স mod y/x। তাহলে tan ইনভার্স y এর ভ্যালু কত এখানে? y এর ভ্যালু কিন্তু হাফ, ঠিক আছে? y ভ্যালু এই যে হাফ আর x এর ভ্যালু √3/2 তাহলে এই 2 কাটবে। তাহলে mod সবসময় পজিটিভ করে তো দুইটাই যেহেতু পজিটিভ তো আমি মডটা এবার দিব না 1/√3 লিখব। তাহলে tan কতর ভ্যালু 1/√3 tan 30 এর ভ্যালু কিন্তু 1/√3 tan 30 কে আমি লিখতে পারি পাই/6 তাহলে এটা tan ইনভার্স কাটবে পাই/6 থিটাটা পেয়ে গেলাম কিন্তু পাই/6। অতএব জটিল সংখ্যার জটিল সংখ্যা কোন জটিল সংখ্যা? z এর যেটা আমরা z ধরলাম সেই z মানে √3 - i বাই হচ্ছে 1 - √3i এর আমি কি বের করব? মডিউলাস অ্যামপ্লিটিউড আকার মডিউলাস অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউড আকার আকার তাহলে সেই আকারটা কি mod z cos থিটা প্লাস i sin থিটা। তাহলে mod z মানে এখানে কত পেলাম? mod z মানে কিন্তু 1, ঠিক আছে? mod z মানে 1 তাহলে 1 এখানে বসাবো। cos থিটা থিটা বলতে এখানে পাই/6 প্লাস i sin থিটা বলতে এখানে পাই/6। তাহলে যেখানে cos পাই/6 প্লাস i sin পাই/6 আছে সেটাই কিন্তু অ্যান্সার। তার মানে এখানে কোন অপশনটা হবে? এ নাম্বার অপশনটা হবে। এরপর দেখো 10 নাম্বারটা কি আছে? x√2 = 1 প্লাস √-1 তাহলে বলছে x⁴, x⁴, x⁴2 প্লাস 2 এর মান কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। অপশনগুলো দেখো। এখানে প্রদত্ত x√2 = 1 প্লাস √/-1 এটা দেওয়া আছে। আচ্ছা দেখো x এর ভ্যালুটা প্রথমে বের করব। x√2 এই যে √/-1 এটাকে লেখা যায় হচ্ছে আয়োটা। তার মানে এখান থেকে x কত পাবো? 1 প্লাস আয়োটা বাই হচ্ছে √2 তোমাকে কার ভ্যালু বের করতে বলছে? x⁴, x⁴, x² প্লাস 2 এর যে ভ্যালুটা নির্ণয় করতে বলছে। তাহলে আমার x⁴ লাগবে ভ্যালুটা, x⁴, x² লাগবে। তাহলে x যেহেতু বের হলো x² বের করব। প্রথমে x² বের করব। x⁴ কিন্তু ডাইরেক্ট বের করবে না। তাহলে x⁴ তার মানে উভয় দিকে কি করলাম? বর্গ। তাহলে নিচেরটা বর্গ করলে 2 উপরেরটা বর্গ করা মানে 1 প্লাস আয়োটা তার হোল স্কয়ার। এই 1 প্লাস আয়োটা তার হোল স্কয়ার মানে এটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা। তাহলে 1 প্লাস 2i প্লাস i স্কয়ার হয়ে যাবে বাই 2
তার মানে 1 প্লাস 2i, আর আই স্কোয়ার মানে হচ্ছে -1, বাই হচ্ছে 2, 1 1 -1 কাটবে, ঠিক আছে, প্লাস 1 -1 কাটবে, 2 2 কাটবে, তার মানে এক্স স্কোয়ার পেলাম হচ্ছে i, এক্স স্কোয়ার পেলাম হচ্ছে i। তাহলে এক্স টু দি পাওয়ার 4 কিভাবে বের করবো? এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মানে i, তারপরে হচ্ছে i, তার মানে আই স্কোয়ার মানে -1। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে -1, এক্স টু দি পাওয়ার 6 এর ভ্যালু কিভাবে বের করবো? এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 কত? -1 ইন্টু এক্স স্কোয়ার বলতে i, তাহলে -1 এর সাথে i গুণ করলে -i থাকবে। এখন এখন এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2, এই ভ্যালুটা বের করবো। এক্স টু দি পাওয়ার 6 এর ভ্যালু হচ্ছে -i, এক্স টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে -1, এক্স টু দি পাওয়ার 2 এর ভ্যালু হচ্ছে +i, আর প্লাস এখানে 2, তাহলে -i প্লাস i এখানে কাটবে, তাহলে এখানে +2 আর এখানে হচ্ছে -1, তার মানে হয়ে যাবে 1। তাহলে 10 এর কোন অপশনটা হবে? বি নাম্বার। এরপর দেখো 11 নাম্বারটা কি বলছে? রুট ওভার -3 প্লাস রুট ওভার -3 প্লাস রুট ওভার -3 প্লাস ডট ডট করে এই রুটের ভিতর চলতেই থাকবে সংখ্যাটা অসীম পর্যন্ত আছে। তাহলে বলছে এই যে অসীম পর্যন্ত রুটের ভিতর চলতে থাকা সংখ্যাটা কোন জটিল আকারটা ধারণ করবে? এ বি সি ডি অপশনগুলো দেখো। তাহলে আমরা কি করব? প্রথমে এই যে রুটের ভিতর -1 প্লাস রুটের ভিতর -1 অসীম পর্যন্ত টার্মগুলোকে ধরে নিব এক্স। প্রদত্ত যেটা আছে না, সেই প্রদত্তকে আমরা ধরে নিব। কি ধরে নিব? এক্স। এক্স কি রকম? যে রুটের ভিতর একটা সংখ্যা থাকতে হবে -3 প্লাস, তারপরে দেখো রুটের ভিতর -3 প্লাস রুটের ভিতর -3, এটা একটু বৃদ্ধি করে দেই। এইভাবে চলতে থাকবে। তারপরেরটা যদি আমি লিখতাম রুটের ভিতর -3, তারপরে যদি লিখতাম রুটের ভিতর -3, এটা কিন্তু অসীম পর্যন্ত আছে। ইনফাইনাইট টার্ম আছে, হ্যাঁ? অসীম পর্যন্ত এইভাবে তুমি লিখতে পারবে রুটের ভিতর -3, রুটের ভিতর -3। এরপরে ভালো মতো তাকাবে। এইখানে দেখো, এই যে আমি এখানে লাল কালারের একটা বক্ররেখা আঁকছি, সেই বক্ররেখাটার জায়গায় আমি কত লিখতে পারি বলতো? এক্স। এবার কেন এক্স? দেখো রুটের ভিতর -3, তারপরে প্লাস দিয়ে যেটা আছে না রুটের ভিতর, দেখো প্লাস দিয়ে রুটের ভিতর কিন্তু আছে। এই যে টার্মটা আমি বক্স করে দিচ্ছি এখানে, এটা দেখো রুটের ভিতর আছে। এই টার্মটায় দেখো আবার এক্স, এই টার্মটাই এক্স। কারণ কি? এক্স সমান সমান কি লিখতে পেলাম? রুটের ভিতর -3 প্লাস রুটের ভিতর আবার একটা -3 থাকতে হবে, প্লাস রুটের ভিতর -3। তুমি যদি উপরে এই সামনের এই পার্টটা ভুলে যাও, পরেরটা দেখো, পরের যে টার্মটা আছে এটা কিন্তু কার আকার ধারণ করছে? এক্স এর আকার ধারণ করছে। সেই জন্য কিন্তু এটা আমি এক্স লিখলাম। অসীম পর্যন্ত টার্ম থাকে জন্য এটা কিন্তু এক্স লেখা যাবে, ঠিক আছে? তাহলে রুটের ভিতর কি পেলাম? -3 প্লাস এক্স। এবার আমি কি করবো? বর্গ করবো। এদিকে এক্স স্কোয়ার, তাহলে রুটটা উঠে যাবে, -3 প্লাস হচ্ছে এক্স। তো সমস্ত টার্ম এদিকে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 0। এরপর আমাদের কিন্তু একটা সূত্র ইউজ করতে হবে। তোমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্লাস 10 কিন্তু পড়ছো, যে তার আকারটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। যদি আমরা শ্রীধর আচার্য দিয়ে এটা সলভ করার চেষ্টা করি, তাহলে এক্স আমরা কিভাবে নির্ণয় করবো? -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a, ঠিক আছে? তাহলে দেখতেই পাচ্ছ এক্স এর সহগ যেটা থাকবে সেটা বি, এবং সি কোনটা? একদম যেটা কনস্ট্যান্ট, হ্যাঁ, যেটা একদম এক্স আর এক্স এর সাথে নেই। আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি? মাইনাস বি বলতে কত বলতে এখানে -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলতে এখানে কত হবে? -1 এর হোল স্কোয়ার -4, এ বলতে এখানে কিন্তু 1, আর সি বলতে এখানে কিন্তু 3, বাই হচ্ছে 2 ইন্টু এ বলতে 1। তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে এখানে প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার -1 স্কোয়ার হচ্ছে 1, -12 নিচে হচ্ছে 2। তাহলে এখানে হয়ে যাচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার -12 আর 1, তাহলে -11 নিচে হচ্ছে 2। এবার আমরা জটিল সংখ্যা একটু বানাবো, তাহলে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস এই রুট ওভার -11 কে লেখা যায় রুট ওভার -1 ইন্টু রুট ওভার 11 বাই হচ্ছে 2। তাহলে রুট ওভার -1 এটাকে লেখা যায় প্লাস মাইনাস আয়োটা রুট ওভার 11 বাই হচ্ছে 2। তাহলে এখানে আমি 1/2টা এইভাবে লিখতে পারি বাইরে আকারে, তাহলে 1 প্লাস মাইনাস আয়োটা রুট ওভার 11। তাহলে এই যে 1/2 ইন্টু 1 প্লাস মাইনাস রুট ওভার 11 ইন্টু আই, যেটা থাকবে সেটা, তার মানে কোন অপশনটা হবে? ডি, সরি, সি নাম্বারটা, ঠিক আছে? এরপর দেখো 13 নাম্বারটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এগুলো কিন্তু স্টেটমেন্টগুলো মনে রাখবা। মনে রাখলে কিন্তু সুবিধা। তো আমি করে দিচ্ছি কিভাবে হচ্ছে। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে একটু। কি বলছে? জটিল তলে, এটা তলে হবে, ঠিক আছে? তলে, জটিল তলে জেড আইজেড ও জেড প্লাস আইজেড জটিল সংখ্যা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা সেটা তোমার নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো তার আগে আমরা এই সমতলে, এই পেজটার মধ্যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাচ্ছি। তো সেই ত্রিভুজের ধরো তিনটা শীর্ষবিন্দু তোমার দেওয়া আছে। সেটা হচ্ছে প্রথম বিন্দুটা হচ্ছে x1 y1, পরের বিন্দুটা হচ্ছে x2 y2, পরের বিন্দুটা হচ্ছে সি শীর্ষবিন্দুটা x3 y3। তাহলে এই যে এবিসি ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছি, সেই ক্ষেত্রফলের ফর্মুলাটা তোমার কিন্তু জানতে হবে। ক্ষেত্রফলের ফর্মুলাটা হলো হাফ মডিউলাস x1 y y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস হচ্ছে y1 প্লাস x3 ইন্টু হচ্ছে y1 মাইনাস y2। এই যে ফর্মুলাটা কিন্তু ক্লাস 9 এ ছিল, সেই 9 এর ফর্মুলাটা কিন্তু ইউজ করব আমরা, ঠিক আছে? তাহলে কোনো একটা সমতলে কোনো একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফল কিন্তু এই ফর্মুলায় আমরা নির্ণয় করব। তাহলে এখানে যে জটিল সংখ্যাগুলো আছে বা জটিল তলে তিনটা জটিল সংখ্যা আছে, সেই জটিল সংখ্যার আমরা বিন্দুগুলো নির্ণয় করব। যেই বিন্দুগুলো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হিসেবে আমরা কনসিডার করব। তাহলে এখানে কি কি জটিল সংখ্যা আছে? z, তারপরে আছে আইজেড, তারপরে আছে জেড প্লাস আইজেড,
ঠিক আছে? তো আমরা জটিল সংখ্যাকে আমরা কি আকার ধরি? জটিল সংখ্যা কোনো একটা জটিল সংখ্যাকে আমরা x প্লাস iy আকারে লিখি। তো সেটা যদি আমরা একটা বিন্দু স্থানাঙ্ক মানে a বিন্দু ধরে নাও আমি বানাবো, বিন্দু স্থানাঙ্ক আকারে লিখি, তাহলে সেটার স্থানাঙ্ক আমরা কিভাবে লিখি? x, y। তাহলে কোথাও যদি x, y বিন্দু স্থানাঙ্ক থাকে, তাহলে সেটাকে আমরা জটিল সংখ্যা z কিভাবে লিখতে পারি? x প্লাস iy। তার মানে আমরা কি করব? এই যে জটিল সংখ্যাকে একটা বিন্দু স্থানাঙ্কের আকারে বানাবো। তাহলে জটিল সংখ্যাকে আমরা ধরে নিব, সলিউশনটা দেখো। তো ধরি এই যে জটিল সংখ্যা z টা আমরা ধরে নিচ্ছি x প্লাস iy। তাহলে x প্লাস iy আকারে থাকা মানে সেটাকে বিন্দু স্থানাঙ্কে আমরা লিখতে পারি x, y। তাহলে এইটাই কিন্তু দেখো একটা বিন্দু আমি পেয়ে গেলাম x1, y1। তারপরে জটিল সংখ্যাটা কি আছে? iz, i এর সাথে z। তাহলে z তোমার কত? x প্লাস iy। তাহলে i এর সাথে z এর জটিল সংখ্যা এটা গুণ হয়ে আছে। তাহলে আমি লিখতে পারি i ইনটু x প্লাস iy। এইটা আমরা গুণ করে দেই i এর সাথে। i এর সাথে গুণ করলে এটা ix, i স্কয়ার মানে মাইনাস 1। তাহলে এখানে হয়ে যাবে মাইনাস কি? y। তো এইটা আমি যদি একটু সাজায় লিখি তাহলে মাইনাস y প্লাস ix। এইটাও কিন্তু দেখো x প্লাস iy আকারে আছে। তাহলে কোথাও যদি x প্লাস iy আকারে থাকে তাহলে বিন্দু স্থানাঙ্ক লিখতে গেলে কিভাবে লিখতে হবে? x তারপরে একটা কমা দিয়ে y। y কোনটা লিখছি? যেটা i এর সাথে গুণ আছে। তাহলে এই যে iz জটিল সংখ্যাটা যে আছে সেই জটিল সংখ্যাটা যে আমি এখানে পেলাম সেই জটিল সংখ্যার বিন্দু স্থানাঙ্ক যদি লিখতে চাই তাহলে আমি লিখব কি? মাইনাস y কমা হচ্ছে x। তার মানে এইটাই কিন্তু x2, y2 বিন্দু স্থানাঙ্ক আকারে লিখলাম। ঠিক আছে? মাইনাস y কমা হচ্ছে মাইনাস y কেন? কারণ এখানে x হিসেবে আছে মাইনাস y আর y কার সাথে গুণ থাকে? i এর সাথে। তো y না থেকে এখানে কি আছে? x আছে। এরপরে এবং দিয়ে লিখি। আবার কোন জটিল সংখ্যাটা? z প্লাস iz। তাহলে z প্লাস iz। z কত পেলাম? z আমি কি ধরছিলাম? x প্লাস iy। আর iz কত পেলাম? ix মাইনাস হচ্ছে 1 বা এই যে নিচেরটা মাইনাস y প্লাস ix। তো এটা আমরা কি করব? বাস্তব অংশগুলো এক জায়গায় করব, কাল্পনিকগুলো এক জায়গায় করব। তাহলে বাস্তব অংশ একটা বানাবো আর কাল্পনিক অংশ বানাবো। তাহলে বাস্তব অংশ এখানে x মাইনাস y এই দুইটা, আর এখানে i কমন নিলে x প্লাস y। তো এইটা হচ্ছে x হিসেবে কাজ করবে আর এটা হচ্ছে y হিসেবে কাজ করবে। তো এটা যদি আমি বিন্দু স্থানাঙ্ক হিসেবে লিখি তাহলে এখানে বিন্দু স্থানাঙ্ক হিসেবে লিখলে x মাইনাস y কমা x প্লাস y আকারে লিখতে পারি। আর সেটাই কিন্তু দেখো x3, y3 বিন্দুর স্থানাঙ্ক হিসেবে লিখলাম। তাহলে আমরা কি করব? অতএব নির্ণয় নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে জটিল সংখ্যা ৩টি দেওয়া আছে সেগুলো বিন্দু স্থানাঙ্কে নিয়ে আসলাম। তার মানে কোনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হিসেবে আমরা কনসিডার করে এই জটিল সংখ্যাগুলোর আমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করব। নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল। ফর্মুলাটা কিন্তু জানতে হবে। ফর্মুলাটা যদি না জানো তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। ঠিক আছে? হাফ মড হ্যাঁ x1 হিসেবে কি আছে? দেখো x1 হিসেবে এখানে x আছে। তো আমি x টা এখানে লিখে দিলাম x। তারপরে ফর্মুলা কি বলছে? y2 মাইনাস y3। তাহলে y2 মানে x লিখে দিই x, y2 মাইনাস দিয়ে দিই। হ্যাঁ, y2 মাইনাস y3। y3 কোনটা পেলাম? এই যে x মাইনাস সরি x প্লাস y। তাহলে মাইনাস দিয়ে গুণ যদি করে দিই তাহলে মাইনাস x মাইনাস y পাবো। প্রথম কাজ শেষ। ঠিক আছে? তারপরে প্লাস x2। x2 কত এখানে? x2 বলতে মাইনাস y। তাহলে প্লাসে মাইনাসে এখানে হয়ে যাবে মাইনাস y। তারপরে এখানে ফর্মুলা কি বলছে? y3 থেকে y1 বাদ। y3 কত? y3 হচ্ছে x প্লাস y। হ্যাঁ, y3 থেকে y1 বাদ। y1 কত? y। তাহলে y বাদ দিব। তারপরে ফর্মুলা কি বলছে? প্লাস x3। x3 কত? x3 বলতে এখানে এই যে x মাইনাস ওয়াইটা। x3 বলতে কি? x মাইনাস y3 টা। তারপর y1 থেকে y2 বাদ। y1 কত? y। y1 বলতে এখানে y। y1 থেকে y2 বাদ। y2 বাদ মানে x বাদ। তাহলে এটা ঠিক আছে? তো তার মোট বর্গ একক। বর্গ একক। এরপর একটু ক্যালকুলেশন করি। তাহলে মাইনাস x প্লাস x কাটবে। এখানে মাইনাস y প্লাস y কাটবে। তাহলে হাফ মড হ্যাঁ x আর এই মাইনাস y গুণ করলে মাইনাস এক্স ওয়াই। এখানে মাইনাস y আর প্লাস x গুণ করলে মাইনাস এক্স ওয়াই। এরপর আমরা এখানে গুণ করব। x এর সাথে প্রথমে এই দুইটা গুণ করব। তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। তারপরে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এত বর্গ একক। তাহলে এই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটলো। তাহলে হাফ বাইরে থাকলো মড। এই দুইটার থেকে কমন যায় মাইনাস। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তোমাদের বলছিলাম মড সবসময় কি করবে বলো তো? কোনো একটা সংখ্যাকে পজিটিভ করবে। তার মানে ধরে নাও মাইনাস মডের ভিতর না, এটা ডিস্টার্ব করলো, মডের ভিতর মাইনাস টু আছে, সেটা তুমি ডাইরেক্ট টু লিখতে পারো। কারণ মডের কাজ কি? যে কোনো নেগেটিভ সংখ্যাকে পজিটিভ করে দেয়। তো আমরা মডের ভিতর দেখো মাইনাস, এই যে মাইনাসটা আমরা তুলে দিব। তো সেক্ষেত্রে আমি লিখতে পারি হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু অ্যান্সারে তো হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নেই। তারপর আমরা জেড কত ধরছি বলো তো? জেড জেড আমরা কিন্তু এক্স প্লাস আই ওয়াই ধরলাম। জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ধরলাম। এবার যদি তোমাকে বলি যে মড জেড কত? মড জেড কত হবে এখানে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু তুমি জানতে চাচ্ছ, তাহলে কি করবো? উভয় দিকে বর্গ করো। তাহলে উভয় দিকে বর্গ করলে রুটটা এদিকে উঠে যাবে। তার মানে কোথাও যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো সেটা কিন্তু মড জেড স্কোয়ার লিখতে পারো। তার মানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় মড জেড স্কোয়ার আমি লিখতে পারি মড জেড স্কোয়ার। তাহলে এত বর্গ কিন্তু অ্যান্সার। আর সেটা কিন্তু অপশনে আছে। সেটা কোন অপশনে? ডি নাম্বার অপশনে আছে। সেই জন্য কিন্তু এই যে স্টেটমেন্টগুলো কিন্তু মনেই রাখবা, হাফ ইন্টু মড জেড স্কোয়ার। তাহলে জেড আই জেড জেড প্লাস আই জেড জটিল সংখ্যা 3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু মড জেড স্কোয়ার। ঠিক আছে? এটা আমি আগের পার্টে বলে দিয়েছিলাম। 15 নম্বর কোশ্চেনটা দেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখানে কি বলছে? জেড ওয়ান জেড টু জেড থ্রি জটিল সংখ্যাগুলি এমন যে মড জেড ওয়ান মড জেড টু মড জেড থ্রি ইজ ইকুয়াল টু মড ওয়ান বাই জেড ওয়ান ওয়ান বাই জেড টু ওয়ান বাই জেড থ্রি প্লাস প্লাস দিয়ে সবগুলোর ভ্যালু এখানে ওয়ান। তাহলে বলছে জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি এর ভ্যালু কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে? তো তার আগে কতগুলো আমরা আগে সূত্র জেনে নিই, তারপর এই অঙ্কটা আসি। একটা আগে নোট শিখি। ধরো জেড আছে, হ্যাঁ, ধরো জেড আমি লিখলাম হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তাহলে মড জেড এখানে কত পাবো? দেখো তো। দাঁড়াও। মড জেড কত পাবো? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমি যদি এখানে বর্গ করি মড জেড স্কোয়ার, একটু আগে বললাম যে উভয় দিকে বর্গ করলে রুটটা উঠে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা পাবো। এই যে জেডটা যে আমি ধরলাম এক্স প্লাস আই ওয়াই, হ্যাঁ, তাহলে এই যে জেডের যদি আমি অনুবন্ধী নিই,
অনুবন্ধী যদি নেই জেড এর, তাহলে জেড এর অনুবন্ধীটা কি হবে? জেড বার। জেড বারটা কত হবে? এক্স মাইনাস আই ওয়াই। ক্যামেরাটা এখানে ডিস্টার্ব করছে। আচ্ছা, এখন দেখো এই জেড আর জেড বার না আমি গুণ করবো, জেড আর জেড বার গুণ করছি, এটা কিন্তু গুণ। তাহলে জেড মানে কত? এক্স প্লাস আই ওয়াই, আর জেড বার হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এখানে দেখো কোন ফর্মুলা ইউজ হয়েছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই তার হোল স্কোয়ার। এখানে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, তার মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তার মানে এক্স স্কোয়ার প্লাস এখানে হয়ে গেল ওয়াই স্কোয়ার। তাহলে জেড ইন্টু জেড বার এটা লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা মানে আবার দেখো মড জেড স্কোয়ার, মড জেড স্কোয়ার। এই যে একটা নতুন সূত্র শিখবো, যে কোনো একটা জটিল সংখ্যা তার অনুবন্ধী দিয়ে গুণ করলে মড জেড মানে সেই জটিল সংখ্যার মডের স্কোয়ার হয়ে যায়। তার মানে ফর্মুলাটা মনে রাখবে, মড জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় জেড জেড বার। ঠিক আছে, জেড জেড বার এই সূত্রটা কিন্তু জানতে হবে। আর একটা সূত্র এখানে বলি, দেখো এখানে যে জেডটা এখানে ধরলাম না, আবার আবার একসাথে লিখে দিই। আবার জেড কত আছে? জেড আছে এক্স প্লাস আই ওয়াই। এটা যদি আমি মড বের করি, মড, হ্যাঁ, তাহলে এটা পাচ্ছি কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমি যদি জেড বার বের করি, জেড এর জেড বার এক্স মাইনাস আই ওয়াই, তার মানে মড জেড বার যদি আমি বের করি, এখানে কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই পাচ্ছি। এই দুইটা সূত্র থেকে কি বলা যায়? যে জেড আর হচ্ছে জেড বার এই দুইটা কিন্তু সমান। জেড আর জেড বারের মডুলাস মনে রাখবে সবসময় কি হয়ে যায়? সমান হয়ে যায়। তাহলে জেড স্কোয়ার মড জেড স্কোয়ার জেড ইন্টু জেড বার, মড জেড আর মড জেড বার একই কিন্তু ভ্যালু দিবে। ঠিক আছে, তো এই কনসেপ্ট দুইটা কিন্তু আমাদের কাজে দিবে। এখানে প্রদত্ত কি আছে? মড জেড ওয়ান, মড জেড টু, মড জেড থ্রি প্রত্যেকের ভ্যালু ওয়ান, এবং এই যে ভ্যালুটাও কিন্তু ওয়ান। তো আমরা প্রথমে মড জেড ওয়ানের ভ্যালুটা ওয়ান এইটা ধরে আগে কাজ করি, তাহলে প্রদত্ত যেটা আছে 15 নাম্বার সলিউশনটা কিন্তু এখান থেকে। প্রদত্ত প্রদত্ত কি আছে? মড জেড ওয়ান, মড জেড ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। দেখা যাচ্ছে না একটু, ঠিক আছে, অসুবিধা হচ্ছে কেন যে ফোকাস করছে। হ্যাঁ, তো দেখো মড জেড ওয়ান লিখলাম, প্রদত্ত হচ্ছে মড জেড ওয়ানের ভ্যালুটা হচ্ছে ওয়ান। আমি কি করবো? এই মড জেড ওয়ানটা না উভয় দিকে বর্গ করবো, তাহলে মড জেড ওয়ানের স্কোয়ার এদিকে হয়ে গেল, আর ওয়ান স্কোয়ার এদিকে কত হয়ে যাবে? ওয়ান। একটু আগে তোমাদের বললাম যে মড জেড ওয়ানের স্কোয়ার জেড জেড স্কোয়ার জেড আর জেড বার হয়, তাহলে এখানে জেডের জায়গায় জেড ওয়ান আছে, তো আমি এখানে লিখতে পারি যে জেড ওয়ান ইন্টু জেড ওয়ান বার ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। একটু আগে ফর্মুলা শিখলাম যে মড জেড স্কোয়ার লেখা যায় হচ্ছে জেড জেড ওয়ান বার বা জেড বার, তো জেডের জায়গায় জেড ওয়ান আছে লেখা যায় আগে সূত্র অনুসারে। এখান থেকে আমি লিখতে পারি জেড ওয়ান বার ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই জেড ওয়ান। তাহলে জেড ওয়ান বার একটা ফর্মুলা পেলাম কি? ওয়ান বাই জেড ওয়ান। আবার আবার জেড টু বার, তাহলে আমি কি লিখতে পারি একইভাবে? জেড টু বার আমি কি লিখতে পারি? ওয়ান বাই জেড টু। জেড ওয়ান যদি এটা লেখা যায়, তাহলে জেড টু বারোটা এটাও লেখা যাবে। ঠিক আছে, আর জেড থ্রি বার কি লেখা যাবে? জেড থ্রি বার, বা একইভাবে আবার না লিখে একইভাবে লিখে দিবে যে ওয়ান বাই জেড থ্রি। এটা লেখা যাবে জেড ওয়ান যদি জেড ওয়ান বার ওয়ান বাই জেড ওয়ান, জেড টু বার তাহলে কি হবে? ওয়ান বাই জেড টু, জাস্ট এখানে টু তারপরটা হচ্ছে থ্রি। তাহলে এখন এখন আরেকটা ভ্যালু কিন্তু প্রদত্ত আছে, কোনটা? ওয়ান বাই জেড ওয়ান প্লাস ওয়ান বাই জেড টু প্লাস ওয়ান বাই জেড থ্রি, এই ভ্যালুটা কিন্তু দেওয়া আছে ওয়ান। তাহলে ওয়ান বাই জেড ওয়ান, ওয়ান বাই জেড ওয়ান, দেখো এটা কি লেখা যায়? এই যে ওয়ান বাই জেড ওয়ান, এটা কি লেখা যায়? জেড ওয়ান বার প্লাস ওয়ান বাই জেড টু বার, এই যে ওয়ান বাই জেড টু বার, আর এটা হচ্ছে ওয়ান বাই জেড থ্রি বার ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তোমাদের একটা ফর্মুলা বলছিলাম, জেড ওয়ান প্লাস জেড টু তার হোল বার, দুইটা জটিল সংখ্যা আলাদা আলাদা বারের যোগফলের সমান। যদি তিনটা থাকে তিনটার ক্ষেত্রেও একই, তাহলে বলতে চাচ্ছি জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি এটার হোল বার, এটা লেখা যায় জেড ওয়ান বার প্লাস জেড টু বার প্লাস জেড থ্রি বার, এভাবে লেখা যায়। তাহলে কোথাও যদি জেড ওয়ান বার প্লাস জেড টু বার প্লাস জেড থ্রি বার থাকে, তো তুমি এটা হোল বার লিখতে পারো। তার মানে এখানে হয়ে যাবে জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি তার হোল বার ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে একটু আগে আরো তোমাদের ফর্মুলা বললাম যে মডুলাস জেড এর ভ্যালুটা আর মড জেড বারের ভ্যালুটা কিন্তু সেম। তাহলে এইটাকে তুমি গোটাটাকে জেড ভাবো, তার মাথায় ধরে নাও জেড বার আছে, তাহলে এইটাকে আমি লিখতে পারি জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি, তার ভ্যালুটা কত? ওয়ান। ঠিক আছে, এটা যদি গোটাটাকে জেড ভাবো, তাহলে জেডের মাথায় বার মড জেডের সাথে সমান। এই যে ফর্মুলাটা কিন্তু এখানে ইউজ করলাম, তার মানে মড জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি এর ভ্যালুটা কত হয়ে যাবে? ওয়ান। ভালো মতো কিন্তু অঙ্কটা করবে, ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকলো। এরপর কোশ্চেন ব্যাংকে যেগুলো কোশ্চেন থাকবে, হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদের সমাধান করতে হবে। আরও অনেক কোশ্চেন পাবো নতুনত্ব। তো আপাতত এই 5টা ভিডিওর মধ্যে যে কনসেপ্টগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ভালো মতো করো, তাহলেই কিন্তু হবে। ঠিক আছে।